আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে জারক বিজারক চেনার উপায় কেমন, এবং কোনটি জারক পদার্থ কোনটি বিজারক পদার্থ, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা শর্ট করে আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব যে জারক বিজারক কী। সো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমি কিছু জিনিস আগের থেকে লিখে রাখছি যাতে দ্রুত আর কি ক্লাসটা নেওয়া যায়। তার আগে আমরা ছোট্ট করে চিন্তা করি। দেখেন, সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে, যে সোডিয়াম প্লাসে পরিণত হয়। তাহলে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের জারণ বিক্রিয়া ঘটে। বিক্রিয়ার নাম হচ্ছে জারণ। যার জারণ বিক্রিয়া ঘটে সে অন্যকে বিজারিত করে, তাই একে বিজারক বলে। তার মানে যার জারণ বিক্রিয়া ঘটে সে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে, মানে অন্যের বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। এই জন্য যার জারণ বিক্রিয়া ঘটে তাকে বিজারক বলে। তার মানে যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা বিজারক। ক্লোরিন অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাহলে ক্লোরিনের বিজারণ বিক্রিয়া ঘটে, যার বিজারণ বিক্রিয়া ঘটে সে হচ্ছে জারক। তাহলে জারক মানে ইলেকট্রন গ্রহণ, বিজারক মানে ইলেকট্রন ত্যাগ। সো আমরা প্রথমে সেটাই লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে যারা, তারা হচ্ছে জারক, ইলেকট্রন ত্যাগ করে যারা, তারা হচ্ছে বিজারক। সো চলেন আমরা কয়েকটা টার্ম একটু জানবো। সকল ধাতু বিজারক, বেশিরভাগ অধাতু জারক। একটু আগে যেটা দেখলাম যে ধাতু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এদের সর্বশেষ কক্ষপথে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, তারা সহজেই ইলেকট্রন ত্যাগ করে দেয়, তারা এদেরকে বিজারক বলে। আর অধাতু যেমন ক্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে ম্যাক্সিমাম যারা অধাতু আছে তারা স্বাভাবিক অবস্থায়, ম্যাক্সিমাম অধাতু আর কি, তারা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এরা হচ্ছে জারক বেশিরভাগ ক্ষেত্রে। এখন আমাদের এত সহজ তো আর আসে না। তারপরে যদি আমি খুব চিন্তা করে আপনাদেরকে যদি বলতে চাই যে এরকম র্যান্ডম যদি আসে যে কোনটি জারক বিজারক, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কে জারক হতে পারে, কে বিজারক হতে পারে। তবে আসে হচ্ছে যে পদার্থ অনুসারে, যে কোন পদার্থটি জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ। এটা জানার জন্য খুব ডিফিকাল্ট ওয়েতে চিন্তা করলে আমাদের কয়েকটা জিনিস নিয়ে আসলে একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে আমরা জানি অবস্থান্তর ধাতু যারা আছে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জারণ সংখ্যা তারা প্রকাশ করে, মানে অনেকগুলো জারণ সংখ্যা। অবস্থান ধাতু ছাড়া আর কার অনেকগুলো জারণ সংখ্যা আছে, যেমন সালফারের আছে প্লাস 2, 4, 6 তার যোজনী আছে। তাহলে সালফার +2 হতে পারে, হ্যাঁ, +4 হতে পারে, +6 হতে পারে। এটা সালফার হতে পারে +2, +4, +6। নাইট্রোজেন +3 হতে পারে, +5 হতে পারে। ফসফরাস +5 হতে পারে। সো এরকম করে অনেকের ফসফরাস +3ও হতে পারে। কেমন? তাহলে আলটিমেটলি যারা হচ্ছে +-3, এখানে মাইনাসও হওয়ার সম্ভাবনা আছে। কেমন? তাহলে আলটিমেটলি এদের অনেক পরিবর্তনশীল যোজনীও আছে, আবার জারণ সংখ্যাও আছে। সো আমরা চলে যাই, কিন্তু এগুলো আমরা পারি। সালফার, নাইট্রোজেন, ফসফরাস, এদের যে অনেকগুলো জারণ সংখ্যা বা যোজনী আছে, এটা আমাদের প্র্যাকটিস করতে করতে অনেকগুলো ক্লিয়ার হয়েছে। কিন্তু আমাদের অবস্থান্তর ধাতু যারা আছে, যেমন টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল, নিকেল, কপার, সো এদের জারণ সংখ্যাগুলো আমাদের জানা নেই। আমি সাইডে একটা সুন্দর করে একটা সিরিয়াল বাই অবস্থান্তর ধাতুর জারণ সংখ্যাগুলো লিখছি। এটা অনেকের মনে হতে পারে আর এত জারণ সংখ্যা কেমনে মুছে রাখবো। আমি ছোট্ট করে একটু সিরিয়াল করে দিচ্ছি, দেখো কত সুন্দর করে। টাইটেনিয়াম 2, 3, 4, ভ্যানাডিয়াম 2, 3, 4, 5, মানে এক করে বাড়লো। টাইটেনিয়ামের পরে আছে ভ্যানাডিয়াম, তাহলে টাইটেনিয়াম হচ্ছে 2, 3, 4, ভ্যানাডিয়াম হচ্ছে 2, 3, 4, 5। তারপরে আছে ক্রোমিয়াম 2, 3, 4, 5, 6। তাহলে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম এক করে বাড়বে, 2, 3, 4, 2, 3, 4, 5, 2, 3, 4, 5, 6। তাহলে আমি আশা করি যে টাইটেনিয়ামটা জানলে ভ্যানাডিয়ামও আপনি পারবেন এবং ক্রোমিয়ামটাও আপনি পারবেন। এরপরে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হবে হচ্ছে 2, 3, 4, 6, 7, 2, 3, 4, 6, 7, এটা একটু জানা লাগবে। আয়রনের ক্ষেত্রে 2, 3, 4, 6। এবার কমে আসতেছে, খুব ভালো করে দেখেন। ম্যাঙ্গানিজ থেকে আমরা আর একটা রুট ধরবো, 2, 3, 4, 6, 7,
এবার 7 কমাই দিলাম 2 3 4 6। এরপরে আমরা আরও একটা ঘর কমাই দিই 2 3 4 কোবাল্টের ক্ষেত্রে, আরও একটা ঘর কমাই দিই নিকেলের ক্ষেত্রে 2 3, তারপরে কপারের ক্ষেত্রে 1 2। তাহলে খুব সহজে মনে রাখা যাবে সিরিয়ালটা। আমরা যদি তাহলে টাইটেনিয়ামটা জানি, সেটা কি, টাইটেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2 3 4, তাহলে ভ্যানাডিয়াম হবে 2 3 4 5, তাহলে ক্রোমিয়াম হবে 2 3 4 5 6, শেষ। এরপরে আছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 2 3 4 6 7, 2 3 4 6 7। তাহলে এবার হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা যখন হচ্ছে তখন এবার আবার আয়রন থেকে আমরা কমাবো, আয়রন থেকে লিখবো 2 3 4 6, আয়রন থেকে চলে যাব হচ্ছে কোবাল্টে 2 3 4, কোবাল্ট থেকে নিকেল আসবো 2 3, কপারে আসবো +1 +2। তো 1 2 বার পড়লে তোমার এই সিরিয়ালটা ধরতে পারবা, ঠিক আছে। সো এই অবস্থায় জারণ সংখ্যা যখন জানবা তখন একটা উপকার আসলে তোমার হবে। সেই উপকারটা কি জারক বিজোড় চেনার ক্ষেত্রে, সেটা হচ্ছে অবস্থান্তর ধাতু জারণ সংখ্যা তখন যখনই তুমি জানবা তখন মনে রাখবা যদি অবস্থান্তর ধাতুসমূহ সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে, সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে, বা পরিবর্তনশীল জারণ সংখ্যার কেউ যদি সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে, তাহলে যেটা হবে যে সে তোমার হচ্ছে সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। সে যখন আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তখন কিন্তু আমাদের কাছে অপশন থাকবে। কি অপশন থাকবে? যখন একটা অবস্থান্তর ধাতু সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করছে, সে ইলেকট্রন ত্যাগ করতে পারছে না, মানে সে অলওয়েজ ইলেকট্রন গ্রহণ করবে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক বলে। যেমন আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, খেয়াল করে H2SO4, হ্যাঁ, আমাদের 3টা কোশ্চেন আকারে আছে, আমরা 3টা কোশ্চেনে যাবো, তার আগে একটা উদাহরণ দিই। H2SO4 এর সালফারের জারণ সংখ্যা +6, আপনারা x ধরে করেন, আমরা এই যে 1 + 1 গুণ 2 প্লাস x প্লাস -2 গুণ 4 = 0, তাহলে x এর মান হবে +6। তো সালফারের +6 এর পর আর কোথাও এদিকে যাওয়ার, মানে +8 হওয়ার কোনো স্কোপ নাই। তাহলে সালফার +6 এর থেকে আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না, মানে গ্রহণ করতে পারে। তার মানে সালফার এবার ইলেকট্রন গ্রহণ করতে পারবে আর ত্যাগ করতে পারবে না। তার ইলেকট্রন গ্রহণ করবে মানে H2SO4, সালফার এখানে জারক, ঠিক আছে, মানে পুরো যৌগটা একটি জারক পদার্থ। তারপর আপনি দেখেন HNO3, একটু ভালো করে দেখেন, HNO3-তে আমরা যদি নাইট্রোজেনে +5, নাইট্রোজেন +5 এর পরে আর যাওয়ার কোনো স্কোপ নেই, +6 হওয়ার স্কোপ নেই, +7 হওয়ার স্কোপ নাই। তাহলে নাইট্রোজেন যদি +5 হয়, তাহলে আপনি খুব ভালো করে খুব র্যান্ডমলি চিন্তা করেন তো, নাইট্রোজেন +5 হলে এটা যদি আর এদিকে ইলেকট্রন ত্যাগ না করতে পারে, তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি, HNO3 একটি জারক পদার্থ। ক্লিয়ার? তারপরে আমরা একটা দেখি KMNO4, একটু চলেন KMNO4 একটু দেখি। KMNO4 জারক না বিজারক পদার্থ, কেমনে বুঝবো? আমরা যদি Mn করি তাহলে এখানে হবে Mn হচ্ছে +7, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি +7 হয়, তাহলে এখানে শিওর হলাম যে ম্যাঙ্গানিজ, আমরা একটু আগে দেখেছিলাম ছকে, ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +7, +7-এর বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে ম্যাঙ্গানিজ এখন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে মানে কি, এটা জারক পদার্থ। তাহলে HNO3, H2SO4, KMNO4 এগুলো সবই জারক পদার্থ। H3PO4 দেখেন, H3PO4-এ আমরা যদি ফসফরাস দেখি তাহলে +5, ফসফরাস +5 এর পরে আর +6 7 8 হওয়ার কোনো চান্স নেই। তার মানে সেই ইলেকট্রন এবার গ্রহণ করা শুরু করবে, সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে H3PO4 হচ্ছে জারক, ঠিক আছে। এভাবে আপনি অনেকগুলো আসলে যৌগের এভাবে আপনি করতে, যেমন K2Cr2O7 দেখেন, K2Cr2O7, হ্যাঁ, K2Cr2O7 এর ক্ষেত্রে আপনি খুব ভালো করে দেখেন, ক্রোমিয়াম হচ্ছে +6, ক্রোমিয়াম যদি +6 হয় তাহলে তো আপনি খুব ভালো করে বুঝছেন, ক্রোমিয়াম +6, দেখি তো ক্রোমিয়াম কোথায়, এই যে এখানে আছে ক্রোমিয়াম +6 হচ্ছে সর্বোচ্চ। তাহলে ক্রোমিয়াম তো এরপরে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে K2Cr2O7 হচ্ছে জারক পদার্থ। তাহলে আপনি এই থিওরি দিয়ে আসলে অনেকগুলো জারক পদার্থ, বিজারক পদার্থ বের করতে পারবেন। আপনি জারক যদি একবার চিহ্নিত করতে পারেন তাহলে বাকি সবই বিজারক পদার্থ। সো এটা আপনার জন্য বা তোমাদের জন্য এটা খুবই সহজ হবে যে জারক বিজারক চিহ্নিত করার জন্য। কেমন? তাহলে আমি প্রথম কোশ্চেন বলছি কোনটি জারক? আয়রন, Fe, শুধু আয়রন, এটা কোনো চার্জ নেই, তাহলে আয়রন ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এটা বিজারক। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে বিজারক, ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে বিজারক, তার মানে H2SO4, এটা হবে অ্যান্সার, এটি হচ্ছে জারক পদার্থ। কোনটি বিজারক? দেখো HNO3 আমরা দেখছিলাম, HNO3 জারক পদার্থ, H3PO4 জারক পদার্থ। FeO-তে ফ্লোরিন আয়রন হচ্ছে +2 বা 2+, হ্যাঁ,
সঠিক হচ্ছে ভালো আর কি, সেটা হচ্ছে যে চার্জের মানকে ডান পাশে দেওয়া। তাহলে আয়রন, দাঁড়াও একটু হোল্ড, আয়রন হচ্ছে 2+, তাই না? তাহলে আয়রন 2+ আছে। এখন এটি বিজারক হবে কিনা? বিজারক মানে কি? বিজারক মানে হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, আয়রন 2+, আয়রন 3+ হতে পারে, তাই না? আয়রন 2+ থেকে আয়রন 3+ হতে পারে। তার মানে FeO এটি একটি বিজারক পদার্থ। ক্লোরিন তো ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা মানে তো জারক। তার মানে আমি FeO হচ্ছে বিজারক পদার্থ। লাস্টের কোশ্চেন, কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে? চলেন একটু দেখি। K1O4 জারক, K2SO7 জারক, আমরা জানি। এরপরে আসি FeO। FeO হচ্ছে 2+। এখন দেখো তো, এটা 2+ থেকে 0 হতে পারে, Fe হতে পারে, আবার 2+ থেকে 3+ হতে পারে। তার মানে এটা জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে হচ্ছে FeO। কেমন? তাহলে এভাবে আমরা আসলে যদি হিসাব করি, এভাবে আমরা আসলে যদি ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে কারা কারা জারক কারা বিজারক, এটা বের করতে আসলে ইনশাল্লাহ আমাদের আসলে সমস্যা হওয়ার কথা না। কেমন? সো এই জন্য সবাই একটু যদি দু একটা উদাহরণ এভাবে দেখতে পারি এবং দু একটা উদাহরণ যদি এভাবে প্র্যাকটিস করতে পারি, আমি ম্যাক্সিমামই প্র্যাকটিস করা তোমাদের লেভেলে যা যা দরকার সবই দিয়েছি। ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাস তোমাদের জন্য কাজে দিবে এবং তোমরা এই জারক বিজারক চিহ্নিত করতে পারবে ইনশাআল্লাহ। অনেক একটা জিনিস বলি না, H2CO4 এটা কি জারক না বিজারক? কোশ্চেন, H2CO4 এর ক্ষেত্রে একটু ভালো করে দেখো। H2 হচ্ছে 2, 2x আর হচ্ছে -8 = 0। তাহলে 2x = আসবে হচ্ছে 6, তার মানে x = হচ্ছে +3, তাই না? এখানে কার্বন হচ্ছে +3, কিন্তু আমরা জানি কার্বনের জারণ সংখ্যা +4 পর্যন্ত হয়। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা আছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে H2CO4 হচ্ছে বিজারক। তাহলে H2CO4 বিজারক, K1O4 হচ্ছে জারক, K2SO7 জারক, FeO যেটা এটা জারক বিজারক উভয় রূপে কাজ করে। তাহলে আশা করি আজকে ক্লাস বুঝতে কারো অসুবিধা নেই এবং তোমাদের জারক বিজারক চেনার উপায়, এই কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।